বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের শপথ আজ। কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এশিয়া নীতি নিয়ে নানা হিসেব নিকেশ। টিপিপি চুক্তি বাতিলে লাভবান হবে বাংলাদেশ, বলছেন বিশ্লেষকরা। শরীয়তপুরে র্যাবের বিরুদ্ধে প্রবাসী যুবককে মিথ্যা ঘটনায় ফাঁসানোর অভিযোগ। 7 খুনের দায় বাহিনীর নয়, মন্তব্য বেনজিরের। এবং ওমরা হজের আড়ালে রোহিঙ্গা পাচারে সক্রিয় দালালরা, পাসপোর্ট পেতে কিছু জনপ্রতিনিধির সহায়তার অভিযোগ। আমন্ত্রণ নিউজ 24-এ। দর্শক শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ওয়াফিফ রহমান এবং আমি নুসরাত হক। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। টলমলে জলে ছুটে চলার রোমাঞ্চকর যাত্রা, নিমেষেই গন্তব্যে পৌঁছার সুযোগ, তাও আবার যানজটের এই নগরীতে। রাজধানীর বুকে সেই কল্পনার বাস্তব ছবি এঁকেছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি। এরই মধ্যে নগরবাসীর কাছে জনপ্রিয় এই বাহনটি নিয়ে সংবাদে থাকছে একটি প্রতিবেদন। তবে শুরুতেই মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের খবর। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত 11টায় শপথ হওয়ার কথা রয়েছে। এজন্য কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসে যাবেন এই রিপাবলিকান নেতা। ট্রাম্পের এ শপথ ঘিরে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। এদিকে বৃহস্পতিবার বিকেলে রাজধানী ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে শ্রী মেলানিয়াকে নিয়ে যোগ দেন অভিষেক ঘিরে আয়োজিত কনসার্টে। 2 ঘন্টার আয়োজনে হাজির ছিলেন অভিনেতা জন ভয়েট, সোলম্যান সহ বিনোদন জগতের তারকারা। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অভিবাসন বিরোধী নীতি, মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণ সহ বেশ কিছু নির্বাহী আদেশ দেওয়ার কথা রয়েছে তার। দর্শক, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সবশেষ খবর জানাতে নিউজরুম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, ট্রাম্পের শপথের আর কয়েক ঘন্টা বাকি আমরা ইতিমধ্যেই জানি, তো শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? ওয়াফিফ, আপনি যেমনটি বলছিলেন যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের আজকে শপথ, তো তার শপথ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, যেটা বলা চলে যে এর আগে যতগুলি প্রেসিডেন্ট শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্র জুড়ে, তাদের শপথ ঘিরে যে ধরনের আয়োজন ছিল, এবছর ওবামার পরে যে ট্রাম্প তার উত্তরসূরি এসেছে 45তম প্রেসিডেন্ট, তার শপথটি বলা চলে নজিরবিহীন। একদিকে হচ্ছে বিক্ষোভকারীরা গত 2 মাস ধরেই প্রায় 72 দিন, মানে ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই বিক্ষোভের ডাক দিয়ে আসছে। এবছর এবার প্রায় 68টা সংগঠন ট্রাম্পের শপথ ঘিরে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে তারা গত 2 দিন ধরেই, এবং আজকে হচ্ছে ওয়াশিংটন মনুমেন্টে তারা একটা বড় বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। এ উপলক্ষে প্রায় 28,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ট্রাম্পের শপথস্থলের বাইরে।
ওবামা যথারীতি এর আগের তার যারা উত্তরসূরি ছিলেন ঠিক সেরকমই একটি মানে অন্যরকম দিন পার করেছেন বিদায়বেলা। প্রায় 8 বছর তিনি হোয়াইট হাউসে এবং তিনি এক ধরনের আবেগময় দিন পার করেছেন। বিশেষ করে প্রতিটা প্রেসিডেন্ট যখন বিদায় নেন তার মানে পরবর্তী যিনি থাকেন তার ধরনের একজনের নোট লিখে যান এবং এই নোটের খবর বিশ্ব গণমাধ্যমে অতটা প্রকাশ হয় না। বিশেষ করে পরবর্তী প্রেসিডেন্ট কিভাবে দেশ চালাবেন তার কিছু পরামর্শ থাকে, সেরকম একটি নোট রেখে গেছেন ট্রাম্পের জন্য। এবং আজকে এখন আমেরিকান টাইম অনুযায়ী এখন হচ্ছে সকাল 8টা, ঠিক 9:30 ট্রাম্প হচ্ছে ওবামার কাছে যাবেন হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে এবং তাদেরকে স্বাগত জানাবেন। ঠিক 11:05 ট্রাম্প যখন তার অভিষেক অনুষ্ঠান শুরু হবে তার আগে হচ্ছে একই গাড়িতে ট্রাম্প এবং ওবামা ক্যাপিটাল হিলে আসবেন। শেষ খবর জানাতে নিউজরুম থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে মুখরা একজন প্রেসিডেন্টের শাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান তালে চলে যার কথার যুদ্ধ। বেফাঁস মন্তব্যেও তার জুরি মেলা ভার। এমনকি ফেঁসে গিয়ে ইউটার্ন নিতেও বেশি দেরি করেন না ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নির্বাচনী প্রচারের সময় এই ধনকুবেরের বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির ডজন খানেক অভিযোগ। For a total and complete shutdown of Muslims entering the United States. What the hell is going on? শুধু মুসলিম বিদ্বেষী নয়, নির্বাচনী প্রচারণায় নামার পর ট্রাম্পের এমন একের পর এক বিতর্কিত মন্তব্য দেখতে হয়েছে বিশ্ববাসীকে। And again, I respect Mexico, but their leaders are too smart for our leaders because we have stupid leaders, okay? In the center of the stage. অভিবাসীদের বহিষ্কার, ওবামা কেয়ার বাতিল কিংবা অর্থনৈতিক প্রতিপক্ষ চীনকে ঘায়েল করতেও কুরুচিপূর্ণ মন্তব্য করতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। China to rape our country, and that's what they're doing. It's the greatest theft in the history of the world. দায়িত্ব নেয়ার আগেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস দেখা গেছে ট্রাম্পের কণ্ঠে। He is really very much of a leader. I mean, if he says great things about me, I'm going to say great things about him. We want to do is to replenish the Such a Social nasty Security woman. Trust Fund. নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি তার আক্রোশের শিকার হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিন্টন। Hillary Clinton was the worst Secretary of State in the history of our country. The worst. শুধু নারী কেলেঙ্কারি ঘটনায় তার বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। And she's been a great Miss Universe. And she's like me and মডেল থেকে শুরু করে তার অনেক সাবেক সহকর্মীও যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন ট্রাম্পের বিরুদ্ধে। এমনকি দায়িত্ব নেওয়ার মাত্র 2 দিন আগেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন এক সাবেক মডেল। I called on Mr. Trump to retract his statements about me. How do we stop Trump? Everyone's trying to figure out how to stop Trump. কট্টর শ্বেতাঙ্গ ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের জেরে বিভিন্ন নির্বাচনী সমাবেশেও ঘটেছে সহিংসতার ঘটনা। মার্কিন গণমাধ্যম বলছে শপথ নেয়ার আগেই এত কম জনপ্রিয় প্রেসিডেন্ট আর দেখেনি যুক্তরাষ্ট্র। Bing, bing, bing. Bang, bang. পাপিয়া সুলতানা, Bing, চ্যানেল 24। bing, bing. ট্রাম্পের আমলে কেমন হবে যুক্তরাষ্ট্রের সাথে এশিয়ার দেশগুলোর সম্পর্ক? বিশেষ করে বাণিজ্য নিয়ে চীনের সাথে চলা বিরোধের সমীকরণ কেমন হতে যাচ্ছে? বিশেষজ্ঞদের মতে নাটাই এখন ট্রাম্পের হাতেই। তিনি চাইলেই স্বাভাবিকভাবে চলবে সব। তবে উত্তর কোরিয়ার আগ্রাসী মনোভাবে হ্রাস টানতে চীনের সাথে ভালো সম্পর্ক খুবই জরুরি। এছাড়া টিপিপি চুক্তি বাতিলে ট্রাম্পের ঘোষণা কার্যকরে লাভবান হবে বাংলাদেশ। The opportunity to have an excellent conversation with President-elect Trump. যুক্তরাষ্ট্রে ক্ষমতার মসনদে পরিবর্তন আসলেও বদলায় না দেশটির বিদেশ নীতি। As far as I'm concerned, it could have gone on for a lot longer. কিন্তু বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ এখন আর এককভাবে কারো হাতে নেই। তাই ট্রাম্প জামানায় কি হবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, কি করেই বা ব্যবসা বাণিজ্যে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা চীনকে টপকাবে, সেটি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। যদিও এরই মধ্যে চীনকে উদ্দেশ্য করে বেফাঁস বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প। We can't continue to allow China to rape our country, and that's what they're doing. আর বিশ্ব অর্থনৈতিক ফোরামে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি, বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না। এখনো বোঝা যাচ্ছে না কেমন হতে পারে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। চীনের ব্যাপারে শুল্ক ও ব্যবসায়ের ক্ষেত্রে ট্রাম্পের নীতির ঘোষণার উপরে নির্ভর করছে সব। একমাত্র ডোনাল্ড ট্রাম্পের উপরই নির্ভর করছে এটি ভালো হবে নাকি খারাপ।
এই বিশ্লেষকের মতে উত্তর কোরিয়াকে বাগিয়ে আনতে যুক্তরাষ্ট্রের জন্য চীনের সাথে সম্পর্ক উন্নয়ন জরুরি। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো পুরনো মিত্র তো রয়েছেই। উত্তর কোরিয়ার পরমাণু শক্তি বৃদ্ধি এশিয়ার জন্য বড় হুমকি। এজন্য জাপান দক্ষিণ কোরিয়ার মতো চীনের সাথেও সম্পর্ক বাড়াতে হবে যুক্তরাষ্ট্রকে, চাপে ফেলতে হবে কিম জন উংকে। বেফাঁস মন্তব্যে বেশ পরিচিত হওয়া ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে রণে ভেঙে দিয়েছেন অনেক আগেই। ট্রাম্পের মন জয়ে তার ব্যবসায়িক অংশীদারকে বানিয়েছেন যুক্তরাষ্ট্রে ফিলিপাইনের বাণিজ্য বিষয়ক দূত। ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা নিরসনে কাজ করার ঘোষণাও দিয়ে রেখেছেন ট্রাম্প। তবে 7 দশক ধরে চলা সমস্যাটির সমাধান করতে গিয়ে দেশ দুটির সাথে সম্পর্কের রসায়নটা কোথায় যায় সেটি লক্ষণীয় হবে। যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনাম সহ 12টি দেশের জন্য শুল্কমুক্ত সুবিধা দেয়া ট্রান্স প্যাসিফিক চুক্তি বা টিপিপি বাতিল করার কথা বলেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এটি কার্যকর হলে লাভবান হবে বাংলাদেশ। All countries will respect us far more than they do under past administrations. নাদিরা জাহান, চ্যানেল 24। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। অন্যান্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের যুবকদের উদ্ভাবনী শক্তির বিকাশে যে কোনো উদ্যোগ ও সম্ভাবনাকে স্বাগত জানাবে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে বিশ্বের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তাদের সাথে বৈঠকে তিনি একথা বলেন। ডিজিটাল লিডার্স পলিসি মিটিং অন জব বিষয়ক এই বৈঠকে শেখ হাসিনা জানান, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশকে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে নিচ্ছে সরকার। শিক্ষা খাত সহ শিশুদের দক্ষতা বৃদ্ধিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের কথাও জানান তিনি। সুইজারল্যান্ডে 5 দিনের সরকারি সফর শেষে আজ দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। শরীয়তপুরে স্পেন প্রবাসী যুবক শামীম শিকদারকে মিথ্যা ঘটনায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ পরিবারের। তাদের দাবি, ক্ষমতার জেরে শামীমকে ধরে নিয়ে গেছে র্যাব। পুলিশ বলছে এ বিষয়ে তদন্ত চলছে। গতকাল কথা কাটাকাটির জেরে ওই যুবককে ধরে নিয়ে যায় র্যাব। প্রথমে অস্বীকার করলেও পরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব বাহিনী দাবি করে ইয়াবা ও জাল টাকা সহ শামীমকে আটক করা হয়েছে। শরীয়তপুর জেলা সদর বৃহস্পতিবার বেলা 2টার দিকে সিভিল সার্জন অফিসের সামনে তুচ্ছ ঘটনায় সাদা পোশাকে থাকা এক র্যাব সদস্যের সাথে কথা কাটাকাটি হয় শামীম শিকদার নামে এক স্পেন প্রবাসীর। এ ঘটনার পর বিকেলে রাজগঞ্জ সেতু এলাকা থেকে গাড়িতে তুলে নেওয়া হয় শামীম শিকদারকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, র্যাব সদস্যরাই নিয়ে গেছেন তাকে। র্যাবের পোশাক পরা একটা ছেলের ধরে আমি ফেস চিনি, কিন্তু আমি নাম দাম কি নাম বাড়ি কই কি আসবে সেগুলো জানি না। তিনি শুধুমাত্র আমার সাথে আমার এই অপরাধের উনি প্রতিবাদ করায় তাকে এই মামলায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যদিও তখন বিষয়টি অস্বীকার করেছিল র্যাব। অনেক জায়গা থেকে টিম মুভ করছে। এখন যদি র্যাব উঠে থাকে, আমি কিন্তু শুধুমাত্র আমার ক্যাম্পের কথা বলতেছি যে আমার ক্যাম্প তাকে তুলে নিয়ে আসে নাই, এবং যদি অন্য কোনো ক্যাম্প তুলে থাকে আমি সেটা এখন পর্যন্ত জানি না। ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার রাত 10টার দিকে র্যাবের পক্ষ থেকে জানানো হয় শামীম শিকদার নামে একজনকে ইয়াবা ও জাল টাকা সহ আটক করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এইখান থেকে কনফার্ম করলাম। আমি তো এটাই আপনাকে প্রেস রিলিজ দিয়েছি। অভিযোগের ভিত্তিতে একটা মামলা হয়েছে, মামলা প্রাথমিক তদন্ত চলতেছে, এটা রেকর্ড হয়েছে মামলাটা। আমরা আসামি কোর্টে প্রেরণ করেছি, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। পরিবারের সদস্যদের দাবি, কোনো অপরাধে জড়িত না থাকলেও মিথ্যা ঘটনায় ফাঁসানো হয়েছে শামীমকে। ছুটি শেষে এপ্রিলে স্পেনে চলে যাওয়ার কথা ছিল তার। কেন আমার ভাইকে, নিরহ ভাইকে এরা এইভাবে যেভাবে ওকে মারছে, পিটাইছে বা অন্যান্য মানুষের সাথে শুনি, এটারে আমি আপনাদের কাছে দৃষ্টান্তমূলক বোঝা যায়। 2001 সালে স্পেনে পাড়ি জমান শামীম শিকদার। মাস দেড়েক আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় যে র্যাব সদস্যরা জড়িত ছিলেন সেটি তাদের ব্যক্তিগত অপরাধ, এর দায় পুরো বাহিনীর নয়। সকালে রংপুরে এক অনুষ্ঠানে একথা বলেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। কিছু লোক
তারা অন্যায় কাজ করেছে ব্যক্তিগতভাবে, সেটা তাদের দায়, সেটা কিন্তু র্যাবের দায় নয়। যে কোনো মূল্যে আমরা র্যাবকে ক্লিন রাখবো, এটাই এই বাহিনীর প্রত্যয় এবং প্রতিজ্ঞা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। পাচারের সময় একদিনে 16 রোহিঙ্গা আটক হওয়ায় ফের আলোচনায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সংশ্লিষ্টরা বলছেন, উমরা হজ ভিসার আড়ালে রোহিঙ্গা পাচারের সক্রিয় দালালরা। এই অপতৎপরতায় লিপ্ত অন্তত 11 ব্যক্তি ও 3টি এজেন্সির নাম উঠে এসেছে গোয়েন্দা প্রতিবেদনে, যাদের মধ্যে রয়েছে সিভিল এভিয়েশন, ইমিগ্রেশন পুলিশ এবং 2টি এয়ারলাইন্সের কয়েকজন কর্মকর্তা কর্মচারীও। চট্টগ্রাম থেকে ফখরুল ইসলামের রিপোর্ট। 2014 সালের এপ্রিল চ্যানেল 24-এর অনুসন্ধানে বেরিয়ে আসে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে ওমরা হজযাত্রীর আড়ালে রোহিঙ্গা পাচারের ঘটনা, যা প্রচারের পর সৃষ্টি হয় তোলপাড়। কিছুদিন এই তৎপরতা কমলেও আবারও সক্রিয় হয় দালালরা, শুরু হয় রোহিঙ্গা পাচার। সংশ্লিষ্টরা জানান, মাঝে ওমরা ভিসা বন্ধ থাকায় ইরাক, লিবিয়া, সিরিয়া সহ কয়েকটি দেশে মানব পাচার বেড়ে যায়। তবে ওমরা ভিসা পুনরায় চালু এবং রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে যাওয়ার পর এই চক্রটি বেশ তৎপর। সবশেষ গেল বুধবার ধরা পড়ে এমনই 16 জন। শাহ আমানত দিয়ে রোহিঙ্গা সহ মানব পাচারের বিস্তারিত জানিয়ে গেল 1 বছরে 4টি প্রতিবেদন দেয় একটি গোয়েন্দা সংস্থা, যাতে উঠে আসে সিভিল এভিয়েশন আর ইমিগ্রেশন পুলিশ সহ বিভিন্ন সংস্থার কয়েকজনের নাম। তবে বিমানবন্দর ব্যবস্থাপক বলছেন, এই চক্রটির অপতৎপরতা ঠেকাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এত বেশি মানে সিকিউরিটি সিস্টেম আছে, এক্ষেত্রে করা কিন্তু খুব কঠিন, এবং ওই ব্যাপারগুলো ওরকম যদি কেউ করার চেষ্টা করে সেক্ষেত্রে সিসি ক্যামেরা চলে আসে। এর আগে আমরা কোনো খুব ছোট ছোট কিছু ব্যাপার নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি কেউ কেউ চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, বিদেশ যাবার আগে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র আর পাসপোর্ট পেতে রোহিঙ্গাদের সহায়তা করছে স্থানীয় একটি চক্র। চেয়ারম্যান মেম্বারদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক তারা করেছে, করে তারা সিটিজেনশিপ নেওয়ার জন্য তারা যে জিনিসটা করছে, আপনার ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট তারা নিচ্ছে। ভোটার থেকে শুরু করে দেশের বাইরে যাওয়া পর্যন্ত আমি মনে করি এখানে একটা চক্র কিন্তু আছে, যেটাকে আমরা বলবো দুষ্ট চক্র। রোহিঙ্গা সহ মানব পাচার ঠেকাতে সরকারের বিভিন্ন সংস্থার নজরদারির পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আপনার বাড়ি কোন জায়গায়? ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। যানজটের ঢাকায় নির্ঝঞ্ঝাট পথ চলা যেন অসম্ভব। একটুখানি নির্মল হাওয়ায় গা ভাসিয়ে সময় মতো গন্তব্যে পৌঁছা, সে তো কল্পনারও অতীত। কিন্তু রাজধানীর বুকে সেই কল্পনার এক চিলতে বাস্তবায়ন করেছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি। টলমলে জলে ছুটে চলা রোমাঞ্চকর এই বাহন এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে নগরবাসীর কাছে। আসিফ জাহাঙ্গীরের রিপোর্ট, ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। ইটপাথরের এই ধূসর নগরে এক চিলতে প্রশান্তির আধার হাতিরঝিল। অসহনীয় যানজট আর আকাশচম্বী দালান কোঠার ভিড়ে হাঁপিয়ে ওঠা নগরবাসী স্বস্তির নিঃশ্বাস নিতে ছুটে আসেন এখানে। তবে 2013 সালে উদ্বোধন হওয়া হাতিরঝিল প্রকল্পের উদ্দেশ্য কেবল সৌন্দর্য বাড়ানো নয়, বরং জলাবদ্ধতা কমানোর পাশাপাশি রাজধানীর পূর্ব পশ্চিমের যোগাযোগ আরও সহজ করা। সেই ধারাবাহিকতায় সড়ক পথে চক্রাকার বাস সার্ভিসের পর এবার হাতিরঝিলে ছাড়া হয়েছে ওয়াটার ট্যাক্সি। ঢেউ লেগেছে জমে থাকা জলে, অবিশ্বাস্য রূপে বদলেছে পানির রং, দূর হয়েছে দুর্গন্ধ। 25 থেকে 30 টাকায় গায়ে হাওয়া লাগিয়ে 15 মিনিটেই গন্তব্যে পৌঁছে যাওয়া নগরের বুকে সত্যিই অভাবনীয়। নতুন হিসেবে প্রকল্পটা খুবই ভালো লেগেছে আমাদের, বাট আমি মনে করছি পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে যেহেতু এটা ব্যবহার হবে, সংখ্যাটা যদি একটু বাড়ানো যায় এবং প্রাইসটা যদি আরেকটু রিজনেবল করা যায়, আমার মনে হয় যে এটা আমাদের জন্য আরো একটু হেল্পফুল হবে। আমি প্রথম নৌকা উঠছি, আমার খুবই ভালো লাগছে। ঢাকার ভিতরে এমন একটা পরিবেশ আসলে আমাদের জন্য দরকার ছিল, যা আমরা পেয়েছি। বর্তমানে এই ওয়াটার ট্যাক্সির সুবিধা নিচ্ছেন দৈনিক 1 থেকে 1,500 মানুষ। তবে ছুটির দিনে যাত্রীর চাপ বাড়ে কয়েক গুণ। গুলশান একে যাব বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে, প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়ায় আমি টিকিট পেয়েছি। ভাড়াটা বাচ্চাদের না নিয়ে যদি শুধু বড়দের নেওয়া হতো তাহলে মনে হয় ঠিক ছিল। বিএফডিসির মোড় থেকে রামপুরা সেতু ও বাড্ডা সংযোগ সড়ক পর্যন্ত 2 রুটে 2টি করে চলছে মোট 4টি ওয়াটার ট্যাক্সি।
অল্প সময়ে জনপ্রিয় হওয়ায় আগামী মাসে আরও 6টি ওয়াটার ট্যাক্সি নামাতে যাচ্ছে কর্তৃপক্ষ। নগরবাসীর সাড়া পেলে গুলশান লেক হয়ে বাড়িধারা পর্যন্ত এই সার্ভিস চালুর ইচ্ছে তাদের। পানির যে একটা গন্ধ ছিল সেই গন্ধটাকে আমরা করলাম স্লাস রিমুভ করে দূর করেছি, যাতে বোটে করে মানুষ ঠিক টঙ্গী ডাইভারশন থেকে একদম সোজা রামপুরা ব্রিজ নিচ দিয়ে একদম নড়াই খাল, রামপুরা খাল হয়ে বালু নদীতে যেতে পারে। এখন আমরা দেখছি প্রচুর মাছের সমাহার গুলশান লেক থেকে, ইনফ্যাক্ট মাছগুলো এই হাতিঝিল লেকে চলে আসতেছে। ভেনিস সহ বিশ্বের অনেক শহরেই যাতায়াতের অন্যতম মাধ্যম জলপথ। সংশ্লিষ্টরা মনে করেন পরিত্যক্ত খাল ও জলাশয়গুলোকে সুপরিকল্পনায় আনা গেলে তেমনটি সম্ভব ঢাকাতেও। হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির দারুণ শুরুটা হাওয়া লাগিয়েছে প্রত্যাশার সেই পালে। আসিফ জাহাঙ্গীর, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ছুটির দিনেও রাজধানীর মতিঝিল ও গুলিস্তানের ফুটপাতে বসতে দেওয়া হয়নি হকারদের, পুলিশি বাধার অভিযোগ। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। ফজর নামাজের পর আমবয়ানে শুরু হয় আনুষ্ঠানিকতা। এবারের জমায়েতে যোগ দিয়েছেন 17 জেলার মানুষ, যার মধ্যে প্রথম পর্বেও ছিলেন ঢাকা জেলার মুসল্লিরা, আছেন বিদেশিরাও। জুমার নামাজে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন লাখো মুসল্লি। আগামী রোববার আখিরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমা। মুসল্লিদের এই মহামিলন ঘিরে ইজতেমা প্রাঙ্গণ ও আশেপাশে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যে আল্লাহ জানি আমাদের ভবিষ্যৎ চলাকে সুন্দর করে, আর আমরা জানি দিনের রূপে চলতে পারি, আর আমাদের দেশে যত সমস্যা আছে এগুলো যেন আল্লাহ অল্পতে সমাধান করে দেয় ইনশাল্লাহ। আর আমরা আসছি এখানে ইনশাল্লাহ যে আমরা কিভাবে আমাদের ভিতরে ঈমান আসে, আমরা হেদায়েত হইতে পারি, আল্লাহ রাস্তায় বেশি থেকে বেশি দাওয়াত দিতে পারি, কালেমার দাওয়াত দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা আমার মনের ভিতরে ইনশাল্লাহ। প্রথম পর্ব থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা দ্বিতীয় পর্বে মানুষকে, আগত মুসল্লিদেরকে এবং বিদেশি মেহমানদেরকে আমরা অধিক নিরাপত্তা এবং সেবা দিতে পেরেছি। সংলাপ ও সমঝোতার মাধ্যমে চলমান সমস্যার সমাধান না হলে গণ আন্দোলন শুরু হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এই হুঁশিয়ারি দেন। দলীয় বা নিরপেক্ষ একটি সহায়ক সরকার থাকতে হবে, সেই সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। আর যদি এই সংলাপ ব্যর্থ হয় তাহলে আমাদের অন্য কোনো বিকল্প থাকবে না, দেশের মানুষের অন্য কোনো বিকল্প থাকবে না আন্দোলন করা ছাড়া। সুতরাং আজকে সেই আন্দোলনের মধ্যেই তখন এই সমস্যার সমাধান আমাদেরকে আনতে হবে, কিন্তু আমরা চাই না ততটুকু যেতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোন নেতাকর্মীর অপরাধের দায় দল নেবে না। বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউসে এক স্মরণ সভায় তিনি আরো বলেন, কোনো জনপ্রতিনিধি জমিদারের মতো আচরণ করলে আগামীতে তাকে মনোনয়ন দেয়া হবে না। জনগণের কাছে আচরণ দিয়ে বড় হতে হবে, চেহারা দেখিয়ে। জনপ্রতিনিধি জমিদার সুলভ আচরণ করলে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন পার্টি দেবে। রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় ছুটির দিনেও ব্যবসা করতে না দেওয়ার অভিযোগ করেছেন হকাররা। তাদের অভিযোগ, ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন ছুটির দিন সহ প্রতিদিন সন্ধ্যা 6টার পর ফুটপাতে বসার অনুমতি দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিচ্ছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, প্রশাসন থেকে এ বিষয়ে তাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি। কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও মতিঝিল গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বসতে দিতেছে না পুলিশ বলছে কোনো পারমিশন নাই, আপনার সন্ধ্যা 6টা পরেই বসবেন। তারা বলতেছে যে আমাদের যে সিটি কর্পোরেশন থেকে আমাদের কোনো লিখিতই নেই, পারমিশন নেই, যার কারণে আমরা বসতে দিতে পারবো না। এত যাতে উড়ে দোক আমরা টুকটাক বসতে দিব, নাহলে আমাদের বাল বাচ্চা লেখাপড়া আছে, ঘরবার আছে, খানা খরচ আমাদের সম্ভব। আমি জানি না, কিন্তু আমার উপরে নির্দেশ বসার কোনো সুযোগ নেই, আমরা ওইভাবে কাজ করতেছি। মাদকের আগ্রাসন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 13তম পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতায় প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মিলন কান্তি দত্ত আনন্দের ভালোবাসা সবকিছু শেয়ার করে নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক আমাদের অন্যতম সাকসেসফুল, কিন্তু মেয়েদের কিন্তু কোনো জায়গায় সেই অবস্থা নেই। ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স হবে কেন? হিংসা দিয়ে হিংসা দূর করবেন আপনি পারবেন না। হিংসা দূর করতে হবে ভালোবাসা দিয়ে। আমাদের সেই পথে যেতে হবে। এত পোলারাইজ, এত ডিভাইসিভ হওয়া উচিত নয় আমাদের। যে জিনিসটি সবচেয়ে বেশি আমাদের কাছে মনে হয়েছে অত্যাবশ্যকীয়, সেটা দুটো সমস্যা। সেটা হচ্ছে দরিদ্র মেধাবী ছেলেদেরকে তাদের এডুকেশনের সহযোগিতা করা, আর একটা হচ্ছে আবাসিক সমস্যা। সময় হলো আরেকটি বিরতির। এরপর দেখবেন গোবিন্দগঞ্জে সাঁওতাল উচ্ছেদের প্রতিবাদে আদিবাসী ইউনিয়নের বিক্ষোভ, জমি ফিরিয়ে দেওয়ার দাবি। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24। জঙ্গি ও মৌলবাদের শিকড় উপড়ে ফেলতে স্বাধীনতার সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সেমিনারে তিনি এই মন্তব্য করেন। ঘাতক দালাল নির্মূল কমিটির রজত জয়ন্তী এবং ৭ম জাতীয় সম্মেলনের শেষ দিনে এই সেমিনার হয়। এতে বক্তারা বলেন, ৭১-এর মতোই বিএনপি জামায়াত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর নামে নাশকতা চালিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলেও এসব অপরাধীদের রুখে দেওয়ার আহ্বান জানান তারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, মামলা ও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। দুপুরে মাদারপুর সাঁওতাল পল্লীতে সমাবেশ হয়। এতে যোগ দেন আদিবাসী ইউনিয়ন, সিপিবি সহ নানা সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বাপ দাদার ভিটেহারা সাঁওতালদের জমি ফিরে দিতে হবে, না হলে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া সাঁওতালদের উচ্ছেদ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানানো হয়। গত বছর ৬ নভেম্বর রংপুর সুগার মিলের আখ খামারের জমি থেকে সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দিয়ে তাদের উচ্ছেদ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয় অন্তত ৩ জন। হঠাৎ অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেড়েছে চালের দর, ভরা মৌসুমেও বাড়তি শীতকালীন সবজির দাম। আদা পেঁয়াজ আগের দামে বিক্রি হলেও ঊর্ধ্বমুখী রসুনের বাজার। ক্রেতারা এজন্য দায়ী করছেন কর্তৃপক্ষের নজরদারি না থাকাকে। নতুন মৌসুমে সবে শুরু হয়েছে বোরো চাষ। দেশের বিস্তীর্ণ এলাকায় বোনা ধানে সোনালি আভা ফুটে উঠবে আরও অন্তত ৩ মাস পর। এরপর বাজারে আসবে নতুন চাল। এই সময়টাই সরবরাহ কম, তাই বেশিরভাগ চালের দাম বাড়তির দিকে। 1 মাসে বস্তাপ্রতি দাম বেড়েছে অন্তত ৩০০ টাকা, যা বৈশাখে নতুন চাল আসার আগ পর্যন্ত থাকবে বলে জানিয়েছে বিক্রেতারা। এই মুহূর্তে এত বাড়ার কথা না, ওনারা এই কাজটা করতেছে, ওই মিল মালিকরা। আরবদারে জিজ্ঞেস করলে বলতেছে এখন সিজন শেষ, বাড়বে, বৈশাখ মাস আসলে সিজন আসবে, তখন আবার চালের বাজার নামবে। কিন্তু ভরা মৌসুমেও চড়া শীতের সবজির দাম। কদিন আগেও যে ফুলকপি মিলত 20 টাকায়, এখন তা কিনতে হচ্ছে 30 থেকে 35 টাকায়। মধ্যশীতেও টমেটো বা পালং শাকের মতন শাকসবজির বাড়তি দামে কেনার অভিযোগ ক্রেতাদের। পালং শাক দেখা যাচ্ছে প্রতি পিস 10 টাকা করে, এটা তো নর্মালি এখন 5-7 টাকা হওয়ার কথা। এবার মোটামুটি ভাবে 1-2 সপ্তাহ কম ছিল, আর এখন আমরা বেশি দিয়ে আনতেছি, বিধায় বেশি বেচতেছি। আদা পেঁয়াজ বেচা কেনা চলছে আগের দামই, তবে বেড়েছে রসুনের দর। পুরান সিজন তো এই জন্য দাম বেশি, নতুন রসুন আসলে আবার দাম একটু কমে যাবে, মাসখানেক মধ্যে কমে যাবে। 2-3 মাস ধরে এই অবস্থায় চলতেছে, ঈদের থেকে এই অবস্থা। নিত্যপণ্যের বাজার হঠাৎই এমন অস্থির হয়ে ওঠায় অব্যবস্থাপনাকেই দায়ী করছেন ক্রেতারা। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।
নিউজ 24 এর সময় হলো আরেকটি বিরতির। ফিরে এসে থাকছে That's out. That is out. ক্রাইস্টচার্চ টেস্টে সৌদি বোল্টদের বোলিং তোপে বাংলাদেশ। প্রথম ইনিংসে অল আউট 289 রানে। বিরতির পর আবারও ফিরলাম নিউজ 24-এ। আবার দেশের বাইরের খবর। ঐতিহ্যবাহী জাল্লিকাট্টু খেলা নিষিদ্ধের প্রতিবাদে তামিলনাড়ুতে চলছে পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে দোকানপাট। 4 দিন ধরে মেরিনা বিচে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। রাজনীতিবিদরা তো আছেনই, বিনোদন জগতে তারকারাও সমর্থন জানিয়েছেন এই আন্দোলনকে। মৌন সম্মতি দিয়েছেন মেগাস্টার রজনীকান্ত। খেলাটি চালু করতে নির্বাহী আদেশ জারির জন্য রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে এর খসড়া। একই সাথে জাল্লিকাট্টু চালু করতে গেল বছর কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে করা প্রাণী অধিকার সংগঠন পেটার আবেদনের রায় পেছাতে সম্মত হয়েছেন আদালত। এছাড়া আগামীকাল দুপুরে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সাথে দেখা করবেন তামিলনাড়ুর ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। এবার স্ক্যান সিমেন্টের সৌজন্যে নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর। টিম সাউদি ট্রেন্ট বোল্টের বাউন্সারে 300 হলো না বাংলাদেশের। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে সফরকারীরা অল আউট 289 রানে। হ্যাগলি ওভালে টসের ব্যাট করে বাংলাদেশ। সাকিব ও সৌম্য করেন হাফ সেঞ্চুরি। তাছাড়া অভিষেকের 47 রানের ইনিংস খেলেন নুরুল হাসান। টিম সাউদি 5 আর ট্রেন্ট বোল্ট নিয়েছেন 4 উইকেট। দিনের শেষ ভাগে বোল্টের বলে ডান হাতে আঘাত পান রুবেল হোসেন। 38 রানের মধ্যে অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। তৃতীয় উইকেটে ওপেনার সৌম্যর সঙ্গে 127 রানের জুটি গড়েন সাকিব। টেস্টে প্রথম হাফ সেঞ্চুরি তুলে সৌম্য আউট হন ক্যারিয়ার সর্বোচ্চ 86 রানে। দ্রুত ফেরেন সাব্বিরও। 59 রান করেন আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান সাকিব। আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে 53 রানের জুটি গড়ে লড়াইয়ের আভাস দেন অভিষিক্ত নুরুল হাসান ও নাজমুল হোসেন। তবে 232 রানের মধ্যে ড্রেসিং রুমের পথ ধরেন নাজমুল, মিরাজ ও তাসকিন আহমেদ। 47 রান করেন নুরুল হাসান। 63 বলে 2 রান করেন কামরুল। আর এর সাথে শেষ করব নিউজ 24। তার আগে সিলনটি শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের শপথ আজ। কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এশিয়ার নীতি নিয়ে নানা হিসেব নিকেশ। টিপিপি চুক্তি বাতিল লাভবান হবে বাংলাদেশ, বলছেন বিশ্লেষকরা। শরীয়তপুরের র্যাবের বিরুদ্ধে প্রবাসী যুবককে মিথ্যা ঘটনায় ফাঁসানোর অভিযোগ। 7 খুনের দায় বাহিনীর নয়, মন্তব্য বেনজিরের। এবং ওমরাহ হজের আড়ালে রোহিঙ্গা পাচারের সক্রিয় দালালরা। পাসপোর্ট পেতে কিছু জনপ্রতিনিধির সহায়তার অভিযোগ। এছাড়া নিউজ 24 এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।